বাসের সেই ঝগড়াটে মেয়েটা যে আমার ঘরের শান্তি কেড়ে নিতে এভাবে কোনো এসে যে বসবে সেটা ভাবেনি। শান্তি কাটতে আসেনি মিস্টার গন্ডার, সারা জীবন আপনার ওপর রোমান্টিক অত্যাচার চালাতে আসছি, বুঝতে পারছেন? বাপরে! এই পিচ্চির আগে মেয়ের পাল্লায় পড়তে দেখছি আমার মুক্তি নেই। মুক্তির পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এখন শুধু ভালোবেসে ধরা দেওয়ার পালা। অফিসে কাজ শেষ করে যখন বাসে উঠলাম, শরীরটা তখন রীতিমতো ম্যাচ করছিল। জানালার পাশের সিটটা পেয়ে বেশ আরাম করে বসেছিলাম। বাসটা ছাড়ার ঠিক আগ মুহূর্তে একটা মেয়ে হুড়মুড় করে বাসে উঠে আমার পাশের সিটটাতেই বসলো। পরনে নীল ড্রেস আর কাঁধে একটা বড় ব্যাগ, চোখে মুখে রাজ্যের বিরক্তি। বাসটা হঠাৎ একটা জোরে ঝাঁকুনি দিতেই মেয়েটা টাল সামলাতে না পেরে সরাসরি আমার কাঁধের উপর এসে পড়ল। আরে কি করছেন, দেখে বসুন। আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? বাসটা যে ড্রাইভ করছিল তাকে গিয়ে বলুন না, শুধু শুধু আমার উপর ছাড়ছেন কেন? আমি জাস্ট বললাম সাবধানে বসতে, মেজাজ দেখানোর তো কিছু নেই। আপনি চুপ করবেন? এমনিতেই মাথাটা গরম হয়ে আছে, একদম আমার সাথে কথা বলতে আসবেন না বলে দিচ্ছি। আমি তো অবাক। হেঁকে তো আমার কাঁধের উপর পড়লো, তার উপর উল্টো ধমক দিচ্ছে। উচ্চতায় আমার কাজ সমান হবে কিনা সন্দেহ, কিন্তু তেজ কত! একে বলে পিচ্ছি রাগী মেয়ে। পুরোটা রাস্তা মেয়েটা গাল ফুলে জানালার বাইরে তাকিয়ে থাকলো। আর আমি মনে মনে বললাম, বাপরে, এর সাথে যে থাকবে তার তো 12টা বেজে যাবে। বাস থেকে নেমে পাড়ে ঢুকতে দেখি তুলিও নামলো। ভাবলাম হয়তো একই এলাকায় থাকে, কিন্তু আমার অবাক হওয়া তখনও বাকি ছিল। আমি যখন কলিং বেল টিপলাম, দেখি মেয়েটাও আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে। আপনি আমার পিছু এখানেও চলে এসেছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি কেন আপনার পিছু নেব? শখ কত? আপনি এখানে কি করছেন সেটা বলুন। ঠিক সেই মুহূর্তেই মা দরজা খুললেন। আমাদের দুজনকে একসাথে দেখে মার মুখে যেন খুশির বন্যা বয়ে গেল। আরে আমি চলে এসেছি। আর এই যে তুলিমা, তুইও পৌঁছে গেছিস। ভাগ্যিস তোদের পথেই দেখা হয়ে গেল। আমি হা করে মার দিকে তাকিয়ে রইলাম। তুলে আমাকে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গটগট করে ঘরের ভেতরে ঢুকে গেল। মা, ব্যাপারটা কি? এই মেয়েটা আমাদের বাসায় কেন? আর ওকে তুমি মামা করছো কেন? আহারে, ও হলো আমার ছোটবেলার প্রিয় বান্ধবী রেহেনা আপার মেয়ে। ওরা কয়েকদিনের জন্য এ শহরে এসেছে একটা কাজে। তুলি এখন থেকে কয়েকদিন আমাদের এখানেই থাকবে। কি মিষ্টি মেয়ে, দেখলি তো? মিষ্টি? মা, তুমি কি ওকে ঠিক মতো চিনেছো? ও তো আস্ত একটা আন্নইগিরি। বাসে আমার সাথে যা ব্যবহার করলো না, মা আমার কথা গায়ে মাখলেন না, উল্টে রান্নাঘরের থেকে যেতে যেতে বললেন, যা ফ্রেশ হয়ে আয়, তুলির সাথে ঝগড়া করিস না একদম। ও কিন্তু অনেক লক্ষ্মী। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম। ভাবলাম শান্তির ঘরটায় এবার অশান্তির আখড়া হতে চলেছে। পিচিটা যে হারে রাগ দেখায়, আমার কপালে নির্ঘাত শনির দশা আছে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যায়। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যেয়ে দেখি মেজাজটা আবার বিগড়ে গেল। দেখি তুলে আমার প্রিয় নীল রঙের চেয়ারটাতে আয়েশ করে বসে আছে। ওটা আমার বসার জায়গা। আপনি পাশেরটায় গিয়ে বসুন। আপনার নামে কি এখানে রেজিস্ট্রি করা আছে? আমি এখানেই বসবো। মা, দেখেছো তোমার বান্ধবীর মেয়ের কাণ্ড? প্রথম দিন এসে জায়গা দখল শুরু করেছে। আহ আবির, ও মেহমান মানুষ। ওকে ওখানে বসতে দে না। তুই আজ অন্য পাশে বস। আমি গজগজ করতে করতে তুলির উল্টা পাশে গিয়ে বসলাম। ও আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? ছোটদের একটু জায়গা করে দিলে আপনার জাত যাবে না, বুঝলেন? আপনি নিজেকে ছোট বলছেন? আপনার তো কথা শুনলে মনে হয় আপনি আমার দাদিমা। মা দেখুন, আপনার ছেলে আমাকে বুড়ি বলছে। আমি কি দেখতে বুড়ির মতো বলুন তো? হুম? মা, জলটা আমার পাতে দিতে যাবে। অমনি তুলি বাটিটা নিজের দিকে টেনে নিল। আন্টি, জলটা আগে আমাকে দিন না, আমার খুব খিদে পেয়েছে। কি অদ্ভুত! আমার বাড়িতে এসে আমার খাবার আগে কেড়ে নিচ্ছেন। কেড়ে নিলাম কোথায়? আন্টি তো আমাকেই দিচ্ছিলেন। আপনি কি সবসময় এত কিপটিমি করেন? আমি কিপ্টে নই, আমি শুধু শিষ্টাচারের কথা বলছি। আপনার থেকে শিষ্টাচার শিখতে হলে আমাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে। খাওয়ার মাঝখানে ওর সাথে আর কথা বাড়ালাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম একে সাহায্য করতে হবে। ডিনার শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে তুলে এসে রিমোটটা ছো মেরে নিয়ে নিল। আরে, আমি খেলা দেখছিলাম, রিমোটটা দিন বলছি। আমি এখন কার্টুন দেখব। খেলাধুলা দেখার বয়স আপনার অনেক আগেই পার হয়ে গেছে মিস্টার। আপনি কি বাচ্চার মতো কার্টুন দেখেন নাকি? বয়স কত হলো আপনার? আমার বয়স দিয়ে আপনার কি কাজ? হুম? আমি কার্টুন দেখব মানে দেখবই। আমি রিমোটটা ধরার চেষ্টা করতে ও সোফার উপর দাঁড়িয়ে গেল।
হাত নাগালে পাচ্ছিলাম না। খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, আমি কিন্তু চিৎকার করে আন্টিকে ডাকবো। আপনি তো দেখি মহা তেরামি করছেন। এটা আমার বাড়ি, আমার টিভি। এখন থেকে এটা আমারও বাড়ি। আন্টি বলেছে আমি যা খুশি তাই করতে পারি। আমি হাল ছেড়ে দিয়ে বারান্দায় চলে এলাম। এই মৃত্যু দেখি আমার জীবন অতিষ্ঠ করে ছাড়বে। কিছুক্ষণ পর মা এসে আমার পাশে দাঁড়ালেন। মা হাসছিলেন। কিরে, তুলির সাথে পারলি না বুঝি? মেয়েটা খুব চঞ্চল, তাই না? চঞ্চল নয় মা, ওটা একটা দোস্তের মতো রাক্ষস। ওর অত্যাচার আমি ঘরে টিকতে পারবো না। দেখবি কিছুদিন পর তোরাই খুব ভালো বন্ধু হয়ে গেছিস। ও আসলে খুব একাকী। একে বলে কি অন্যের উপর এত অত্যাচার করতে হবে? আমি ঘুমাতে চললাম। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করতে যাব, দেখি দরজার ফাঁক দিয়ে তুলি উকি দিচ্ছে। এই যে মিস্টার ঝগড়াটে, আপনার ঘরে চার্জারটা একটু দেবেন, আমারটা কাজ করছে না। দেব না, আপনি নিজের ব্যবস্থা নিজে করে নিন। দেবেন না তো? ঠিক আছে, কাল আপনার ল্যাপটপের ব্যাগটা লুকিয়ে রাখবো, তখন বুঝবেন। আমি রাগে গজগজ করতে করতে চার্জারটা ওর দিকে ছুঁড়ে মারলাম। ও সেটা লুফে নিয়ে মুচকি হেসে চলে গেল। পরদিন সকালে ঘুম ভাঙল। জানালার পর্দা সজলে সরিয়ে দেওয়ার শব্দ করা রোদ সরাসরি আমার চোখে এসে পড়ল। এই যে কি করছেন আপনি? কার অনুমতি নিয়ে আমার ঘরে ঢুকেছেন? অনুমতি নেওয়ার কি আছে? মা বললো আপনি নাকি বেলা 12টা পর্যন্ত ঘুমান। মা আপনাকে কেন বলতে যাবে? আর আপনি কেন আমাকে ডাকতে এসেছেন? আমি আসিনি, মা পাঠিয়েছে। এখন জলদি উঠুন তো, টেবিলে নাস্তা রেডি আছে। আমি নাস্তা করব না, আপনি এখন আমার ঘর থেকে যান। ঢং করবেন না একদম, না খেলে আন্টি কষ্ট পাবে। জলদি হাত মুখ ধুয়ে আসুন, যান। আমি বিছানা ছেড়ে নামতে গিয়ে দেখি তুলে আমার পুরো টেবিলটা গুছিয়ে ফেলেছে। অগোছালো বইগুলো সব সাজানো। আপনি আমার টেবিলে হাত দিয়েছেন কেন? আমি তো এভাবে গুছিয়ে রাখি না। নোংরা হয়েছিল তাই গুছিয়েছি। আপনার মতো এত অলস মানুষ আমি জীবনে দুটো দেখিনি। আমি গজগজ করতে করতে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে ডাইনিং এ এসে দেখি তুলি একে সব আয়োজন সামলাচ্ছে। মা কোথায়? আপনি কেন খাবার বেড়ে দিচ্ছেন? আন্টি পাশের বাসায় গিয়েছে, আজ সব দায়িত্ব আমার। চুপচাপ বসে পড়ুন তো। খেতে বসে দেখলাম তুলি নিজ হাতে আমার পাতে পরোটা আর ভাজি তুলে দিচ্ছে। কালকে সেই রাগী ভাবটা এখন একদম নেই। আপনি কি আজ শান্ত আছেন, নাকি ঝগড়া করার এনার্জি শেষ হয়ে গেছে? সারাক্ষণ কি ঝগড়া ভালো লাগে? মাঝে মাঝে একটু ভালো ব্যবহারও করতে হয়। ভালো ব্যবহার করছেন নাকি আমাকে বশ করার চেষ্টা করছেন? আপনাকে বশ করে আমার কি লাভ? হুম। আপনি কি কোনো রাজপুত্র যে আপনাকে বিয়ে করতে হবে? আমি কিন্তু রাজপুত্রের চেয়ে কম কিসে। একটু আয়নায় গিয়ে দেখুন তো। দেখেছি তো। আপনার নাকটা একটু বেশি লম্বা, একদম গন্ডারের মতো লাগে। আমি হাসতে গিয়েও থেমে গেলাম। মেয়েটার কথা বলার স্টাইলটা বেশ মজার। দুপুরে খাওয়ার পর আমি সোফায় বসে বই পড়ছিলাম। তুলি চুপি চুপি এসে আমার পাশে বসলো। কি পড়ছেন এত মনোযোগ দিয়ে? আমাকে একটু পড়ে শোনাবেন? আপনি তো কার্টুন দেখেন, গল্পের বই কি আপনার মাথায় ঢুকবে? আমাকে এত ছোট ভাববেন না তো, আমিও অনেক বই পড়ি। আমি একটা কবিতার বই বের করে পড়তে শুরু করলাম। তুলি খুব মন দিয়ে শুনছিল। পড়তে পড়তে খেয়াল করলাম তুলি আমার অনেকটা কাছে চলে এসেছে। ওর গায়ের হালকা পারফিউমের সুবাস নাকে আসছিল। কি হলো, এত কাছে কেন? কবিতা কি বেশি ভালো লাগছে? আপনার গলার আওয়াজটা কিন্তু বেশ সুন্দর, একদম শান্ত আর গম্ভীর। প্রশংসা করছেন? সূর্য কি আজ পশ্চিম দিকে উঠছে নাকি? মাঝে মাঝে প্রশংসা করতে হয়, না হলে আপনি তো আবার ভাববেন আমি শুধুই রাগী। আমি ওর চোখের দিকে তাকালাম। বড় বড় চোখের মণিগুলো অদ্ভুত মায়া মাখানো। আপনার রাগটা কিন্তু মোটেও খারাপ না, বেশ মানায় আপনাকে। তাই নাকি? তাহলে তো সারাক্ষণ রাগ করেই থাকবো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। তুলি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আমার হাতটা খপ করে ধরল। আরে, ভয় পাচ্ছেন নাকি? পিচি মেয়েটা দেখেই বেশ ভীতু। চুপ করুন, আমি ভয় পাচ্ছি না। অন্ধকার আমার একদম পছন্দ না। হাতটা তো ছাড়ছেন না, মনে হচ্ছে জীবন বাঁচানোর জন্য আঁকড়ে ধরেছেন। একটু ধরলে কি হয়? আপনার হাত কি খেয়ে যাবে? আমি ওর হাতটা ছাড়িয়ে নিলাম না, বরং আরো শক্ত করে ধরলাম। ওর হাতটা অনেক নরম, ভয় নেই। আমি তো এখানেই আছি, অন্ধকার বেশিক্ষণ থাকবে না। আপনি কি সব সময় এভাবেই পাশে থাকবেন, নাকি কালকে আবার ঝগড়া করবেন? সেটা নির্ভর করছে আপনার উপর। আপনি যদি আমাকে গন্ডার না বলেন তবে থাকবো। আচ্ছা বাবা, আজ থেকে আপনাকে আর গন্ডার বলবো না, শুধু রাগী মিস্টার বলবো। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম ও হাসছে। আমাদের মধ্যে দূরত্বটা যেন এক নিমিষেই কমে গেল। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো এসে ওর মুখে পড়ল।
ওকে তখন রাখি মেয়ে নয়, বরং এক রূপকথার রাজকুমারের মতো লাগছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তুলি বারান্দায় দাঁড়িয়ে চুলে বিনুনি করছে। ভোরের আলোয় ওকে দেখতে অন্যরকম মায়াবী লাগছে, কিন্তু আমি জানি ওটা একটা স্বাভাবিক ভ্রম। কি ব্যাপার, সকাল সকাল বারান্দায় রোদ পোয়াচ্ছেন? আজ কি কার্টুন দেখে বন্ধ? আপনার চোখে কি চশমা লাগবে? দেখছেন না চুল বাঁধছি, সারাক্ষণ শুধু খোঁটা দেওয়া। আমি বারান্দায় গিয়ে হেলানতে দাঁড়ালাম। ওর হাতের চুড়িগুলোর টুংটাং শব্দটা কানে বেশ ভালোই লাগছিল। চুলগুলো এভাবে না বেঁধে খোলা রাখলে তো পারেন, আপনাকে অতটা খারাপ লাগে না? আমার ইচ্ছা, আমি চুল বাঁধবো নাকি কাটবো সেটা কি আপনাকে জিজ্ঞেস করতে হবে? আরে বাবা, পরামর্শ দিলাম মাত্র। আপনার তো দেখি হিতে বিপরীত হয় সবসময়। আপনার পরামর্শ পকেটে পরে রাখুন। কাল রাতের কথা মনে করে বেশি সাহস বেড়ে গেছে আপনার, তাই না? কাল রাতে তো আপনি ভয়ে আমার হাত খামচে ধরেছিলেন। আমি তো শুধু আপনাকে সাহস দিচ্ছিলাম। ওটা অন্ধকার ছিল বলে। এখন দিনকাল ফকফকে, এখন আমার কাউকে লাগে না। আমি হাসলাম। মেয়েটার ভিতরে অদ্ভুত একরকম ভাব আছে, যা আমাকে ক্রমশ ওর দিকে টানছে। আচ্ছা, আজ বিকেলে কি একটু বাইরে যাবেন? মা বলছিল আপনাকে শহরটা একটু ঘুরিয়ে দেখাতে। আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন? সূর্য আজ কোন দিকে উঠেছে? মার আদেশ পালন করছি মাত্র। আপনার মতো রাগী মেয়ের সাথে ঘুরতে যাওয়া মানে তো বিপদ হাতে নিয়ে চলা। আচ্ছা যাব, তবে একটা শর্ত আছে, আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, তাও বড় কাপের। আপনি কি সত্যি বুঝছি নাকি? আইসক্রিমের লোভ দেখিয়ে আপনাকে পটাতে হবে। পটাতে হবে না, ওটা আমার ফি। আপনি আমাকে বিরক্ত করবেন না, তার বিনিময়ে আমি আইসক্রিম খাবো। বিকেলবেলা তুলে একটা সাদা কামিজ পরে তৈরি হয়ে এলো, কপালে ছোট্ট একটা নীল টিপ। বিশ্বাস করুন, আমার বুকের ভেতরটা কেন জানি একটু কেঁপে উঠল। আপনাকে তো আজ মানুষের মতো লাগছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো রেসলিং ড্রেস পরে আসবেন। তুলি ব্যাগ দিয়ে আমার হাতে একটা বাড়ি মেরে বলে, একদম বাজে কথা বলবেন না, চলুন এখন। আমরা রিক্সায় করে লেকের পাড়ে গেলাম। রিক্সায় বসার সময় ও অনেকটা দূরত্ব বজায় রেখে বসেছিল। রিক্সা থেকে পড়ে যাবেন তো, একটু এদিকে সরে বসুন, আমি আপনাকে খেয়ে ফেলবো না। আপনি যা রাক্ষস, বিশ্বাস নেই। এই তো ঠিকই আছি। হঠাৎ একটা রিক্সা ব্রেক করতেই তুলি টাল সামলাতে না পেরে আমার গায়ের উপর এসে বলল, ঠিক বাসের সেই প্রথম দিনের মতো। এবারও কি রিক্সাওয়ালাকে বকা দেবেন, নাকি স্বীকার করবেন যে আপনি হগ চালক? রিক্সাওয়ালা কেন হঠাৎ ব্রেক কষলো? সব দোষ আপনাদের এই শহরের রাস্তার। লেকের পাড়ে বসে আইসক্রিম খাওয়ার সময় ও আমার দিকে তাকিয়ে থাকছিল। ওর নাকের উপর আইসক্রিম লেগে আছে, সেটা ও নিজেও জানে না। আপনার নাকে আইসক্রিম লেগে আছে, একদম বাচ্চাদের মতো অবস্থা আপনার। কোথায়? মুছে দিন না, আমার হাতে তো আইসক্রিমে মাখে। না কিছু না, চলুন এখন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে। আমরা যখন ফিরছিলাম রাস্তাটা বেশ নির্জন ছিল। আমি খেয়াল করলাম তুলি বারবার আমার হাতের দিকে তাকাচ্ছে। হাত ধরবেন? আজ কিন্তু বিদ্যুৎ আছে, কোনো অন্ধকার নেই। তুলি আমার হাতটা শক্ত করে চেপে ধরে। ধরলে কি হয়? আমি পিচ্ছি মানুষ, রাস্তা পার হতে ভয় পাই। আমি ওর কথা শুনে শব্দ করে হেসে উঠলাম। ওর ছোট হাতটা আমার বড় হাতের মুঠোয় বেশ মানিয়ে গিয়েছিল। এই যে রাগী মেয়ে, আপনি কিন্তু আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হচ্ছেন, এটা কি বুঝতে পারছেন? চুপ করুন তো, অত বড় বড় কথা বলতে হবে না, বাসায় চলুন। আমি বুঝলাম এই পিচ্চি রাগী মেয়েটার ভেতরে একটা নরম মন আছে, যা এখন কেবল আমার জন্যই বরাদ্দ আছে। রাতটা কেন জানি কাটছিলই না। জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, তুলে আসার পর থেকে আমার ঘরটা কেমন যেন সজীব হয়ে উঠেছে। ওর ছোট ছোট রাগ, অকারণ তেরামি আর ওই মায়াবী চোখগুলো এখন আমার অভ্যাসের অংশ। পরদিন সকালে নাস্তার টেবিলে বসতেই মা বোমাটা ফাটালেন। মার মুখে এক অদ্ভুত গম্ভীর হাসি ছিল। আবির, একটা জরুরি কথা আছে। কাল তুলির বিয়ে, সব ঠিকঠাক হয়ে গেছে। আমার হাতের রুটিটা টেবিল থেকে পড়ে গেল। কি বললে মা? কাল বিয়ে মানে? কার সাথে? কবে ঠিক হলো? ছেলে অনেক ভালো শিক্ষিত। আমি আর রোহানা আপা মিলেই সব ঠিক করেছি। কাল বিকেলে কাজে আসবে। আমি আর কিছু বলতে পারলাম না। বুকের ভেতরটা মনে হলো কেউ শক্ত করে চেপে ধরেছে। তুলির দিকে তাকালাম, ও মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। ওর মুখে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদ নেই। সারাটা দিন আমি ঘরের কোণে বসে রইলাম। অফিসের কাজ করার চেষ্টা করলাম, কিন্তু ল্যাপটপের স্ক্রিনে শুধু তুলির ওই হাসি মুখটা ভাসছিল। বারান্দাকে দেখলাম তুলি ওখানে দাঁড়িয়ে আছে, আজও একদম চুপচাপ। ওর সেই চঞ্চলতা কোথায় হারিয়ে গেছে? আপনি কি খুশি? এই বিয়েতে আপনার মত আছে তো?
মায়ের পছন্দই আমার পছন্দ। আপনার তাতে কি? আপনি তো আমাকে আপদ ভাবতেন। আমি আপদ ভাবতাম না তুলি। আমি শুধু থাক। এখন আর বলে লাভ নাই। আমি বলতে পারলাম না যে ওকে ছাড়া আমার ঘরটা আবার মরুভূমি হয়ে যাবে। আমার জিভের টোকে শব্দগুলো এসেও আটকে গেল। এক বুক হাহাকার নিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। পরদিন দেখতে দেখতে কেটে গেল। বাড়ি ভর্তি মানুষ, আত্মীয় স্বজনের ভিড়, চারিদিকে উৎসবের আমেজ। অথচ আমার মনে হচ্ছে আজ আমার ফাঁসি হবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। কাজী সাহেব খাতা কলম নিয়ে সোফায় বসে আছেন, কিন্তু বরপক্ষের কোনো পাত্তা নেই। মা, বরপক্ষ কোথায়? সন্ধ্যা হয়ে গেল, অথচ তাদের কোনো খবর নেই কেন? আসবে বাবা, আসবে। সবাই তো এখানেই আছে, শুধু মেন মানুষটাই দেরি করছে। আমি বিরক্ত হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম। এই দৃশ্য সহ্য করার ক্ষমতা আমার ছিল না। এমন সময় মা আমার ঘরে ঢুকলেন। কিরে আবির, এভাবে মুখ ভার করে ঘরে বসে আছিস কেন? বাইরে চল। আমি যাবো না মা, আমার ভালো লাগছে না। তোমরা বিয়ে পড়িয়ে নাও। মা আমার কাছে এসে মাথায় হাত রেখে বলে, কি ব্যাপার বর সাহেব, আপনি কি বিয়ে করবেন না? নিজের বিয়েতে কেউ এভাবে ঘরে লুকিয়ে থাকে? কি বলে মা? বসায় মানে? আমি কার বর? কেন তুলির? আমরা কি অন্য কারো কথা বলছি? তোর কি ধারণা ছিল আমি আমার ছেলের পছন্দ বুঝবো না? আমি তো আকাশ থেকে পড়লাম। মা আর তুলির মা মিলে তাহলে এই নাটকটাই সাজিয়েছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য? ওই পিচ্চি মেয়েটা তোকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু তুই তো মুখ চড়া, তাই আমাদের এই বুদ্ধি করতে হলো। আমি দ্রুত ড্রয়িং রুমে গেলাম। দেখি তুলি লাল বেনারসি পরে কোণে সেজে বসে আছে। আমাকে দেখে ও একটা দুষ্টুমের হাসি দিল। আপনি কি আগে থেকে সব জানতেন এই নাটকটা কি আপনারও আইডিয়া? আপনি তো গন্ডার, সহজে কিছু বোঝেন না, তাই একটু ভয় দেখালাম। এখন কাজী সাহেবের সামনে বসুন তো। আমি ওর পাশে গিয়ে বসলাম। আমার বুকের ধুকপুকানি তখন তুঙ্গে। তুলি চুপি চুপি আমার কানের কাছে মুখ আনলো। এবার থেকে রোমান্টিক অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত তো? আজীবন কিন্তু ছাড়বো না আমি। আমি হাসলাম। ওর ছোট হাতটা এবার নিজের হাতের মুঠোয় নিয়ে কাজী সাহেবের দিকে তাকালাম। এর আগে মেয়েটা যে আভারী হবে সেটা হয়তো উপরওয়ালা অনেক আগেই লিখে রেখেছিল। ড্রয়িং রুমের সেই হই হুল্লোড়ে আর কাজী সাহেবের গম্ভীর কণ্ঠস্বরের পর যখন সবকিছু শান্ত হলো, তখন বুঝতে পারলাম জীবনটা সত্যি সিনেমার চেয়েও অদ্ভুত। কবুল বলার সময় আমার গলা কাঁপছিল, কিন্তু পাশে বসে থাকা তুলি যেন বেশ শান্ত ছিল। অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন নিজের চেনা ঘরে ঢুকলাম, তখন ঘরটাকে একদম অচেনা মনে হচ্ছিল। ঘরটা মা আর ছোট বোন মিলে দারুণ করে সাজিয়েছে। রজনীগন্ধার তীব্র সুবাসে পুরো ঘর মোমো করছে। বিছানায় লাল বেনারসি পরে ঘোমটা টেনে বসে আছে আমার সেই পিচ্চি রাগে মেয়ে। আমি দরজাটা লাগিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার, এখনো কি রাগ করে আছেন নাকি ঘোমটার নিচে মুখ লুকিয়ে হাসছেন? আমি কেন হাসবো? আমি তো ভাবছি আপনার মতো একগুঁয়ে মানুষের সাথে সারা জীবন কাটাবো কিভাবে। ওরে বাবা, বিয়ের ১ ঘন্টা হয়নি, এর মধ্যে অভিযোগ শুরু! আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলুন তো, এই পুরো নাটকটা কিভাবে সাজালেন? না, এটা আমার একার কাজ ছিল না। সবটাই আন্টি আর আমার আম্মু প্ল্যান করে আপনাকে একটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য তারা এই নাটকটা করেছেন। মাও তাহলে আপনাদের দলে? আমি তো সারাটা দিন ডিপ্রেশনে কাটিয়েছি। ভেবেছিলাম আজ থেকে আপনি অন্য কারো হয়ে যাবেন। তুলি আমার হাতটা জড়িয়ে ধরে। কেন কেন? আমাকে কি অতটা সস্তা মনে হয়? আমি কি অন্য কারো হতে পারতাম? হুম? আমি তো জানতাম না যে আপনি আমাকে পছন্দ করেন। আপনি তো আমাকে গুন্ডারা রাগে মিস্টার ছাড়া কিছুই বলতেন না। আপনাকে পছন্দ না করলে কি আপনার অগোছালো ঘর গুছিয়ে দিতাম, নাকি আপনার কাছে আইসক্রিম খাওয়ার বায়না ধরতাম? আপনি আসলে একটা আস্ত গন্ডার। আমি খাটের একপাশে বসলাম। ওর বেনারসির আঁচলটা আমার হাতের সাথে ঘষা খাচ্ছিল। আমি ওর দিকে একটু ঝুঁকে তাকালাম। আচ্ছা, তার মানে ওই যে বাসে ১ম দিন দেখা হওয়া, তারপর হুট করে আমাদের বাসায় আসা, সবই কি আগে থেকে ঠিক করেছিল? না, বাসের দেখা হওয়াটা একদম কাকতালীয়ভাবেই ছিল। কিন্তু আপনি যখন রেগে মেজাজ দেখাচ্ছিলেন তখনই আমার মনে হয়েছিল এই লোকটাকে জ্বালিয়ে মারতে হবে। আপনি তো সফল। আমার শান্তি কেড়ে নিয়ে এখন নিজে আমার ঘরে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছেন। এখন থেকে কি রোজ আমার উপরেই রোমান্টিক অত্যাচার চলবে? তুলে আমার কাঁধে মাথা রাখে। শুধু অত্যাচার নয়, এখন থেকে আপনার সব ঝগড়া আর সব আবদারও আমার। পালানোর কোনো পথ নেই আপনার। হুম। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। ওর গালের লাল আভাটা বেনারসি
রঙের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমি কখনোই ভাবিনি আমার জীবনটা এভাবে বদলে যাবে। একটা পিচ্চি রাগী মেয়ে এসে আমার একঘেয়ে জগৎটাকে এত রঙিন করে দেবে। আপনি কি আমাকে সারা জীবন এভাবেই আগলে রাখবেন, যদি আমি আগের চেয়েও বেশি তেড়ামি করি? আপনি যত বেশি রাগ করবেন, আমি তত বেশি ভালোবাসবো। রাগী বউ সামলানো তো একটা আর্ট, তাই না তুলি? তুলি শব্দ করে হেসে উঠল। ওর সেই চিরচেনা হাসিটা এখন আমার একান্ত নিজের। আমি ওকে আরো কাছে টেনে নিলাম। জানালার বাইরে চাঁদটা আজ যেন আমাদের দিকে তাকে মুচকে হাসছিল। রাত বাড়ছে, সুবাস বাড়ছে, আর বাড়ছে আমাদের নতুন জীবনের প্রথম ভোর। আর জানতাম এই পিচ্চি মেয়ের অত্যাচারে আমার জীবনটা এখন থেকে সত্যি স্বর্গ হয়ে উঠবে। শেষটা যেন গল্পের না, একটা নতুন জীবনের শুরু। তুলির হাতটা শক্ত করে ধরে আমি বুঝে গেলাম, ঝগড়া, অভিমান, দুষ্টুমি সব মিলিয়ে ভালোবাসা আরো গভীর হয়। কিছু মানুষ হঠাৎ করে জীবনে আসে আর অজান্তেই পুরো জীবনটা নিজের করে নেয়। সেই পিচ্চি রাগী মেয়েটাই আজ তার সবচেয়ে শান্তির ঠিকানা। ভালোবাসা কখনো নিখুঁত হয় না, কিন্তু সত্যিকারের হলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর গল্প। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেল ইনায়াস ভয়েসের সাথেই থাকুন। লাইক, কমেন্ট আর শেয়ার করে ভালোবাসা জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী গল্পে আবারও দেখা হবে নতুন নতুন অনুভূতি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।